আজকে আমাকে বলা হয়েছে ইংরেজির একটা মানে গ্রামার রিলেটেড কিছু একটা নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমার বলার বিষয় হচ্ছে কারক ও বিভক্তি। এই কারক বিভক্তি নিয়ে আমি আজকে একটু কিছু বলতে যাচ্ছি। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে কারক শব্দটি কোন শব্দ থেকে এসেছে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। কারক শব্দটি এসছে ক্রি ধাতু এবং অক, অথবা কোনো কোনো বইয়ে পাওয়া গেছে অক এবং কোনো কোনো বইয়ে পাওয়া গেছে নক। এই ক্রি ধাতু এবং অক অথবা নক ধাতুর সমন্বয়ে, এই দুটো শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে কারক শব্দ। কারক শব্দটি কোথা থেকে এসছে এখন আমরা জেনে নিলাম যে ক্রি ধাতু এবং অক শব্দ, এই দুটো শব্দের সমন্বয়ে যে গঠিত হয়েছে কারক শব্দটি, এই শব্দটি এটার মানে কি বুঝতে হবে। কারক শব্দটার মানে কি এবং কিভাবে এটার অর্থ কি এবং কাকে বলে এই কারক শব্দ। একটা লাইন বা বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে একটা লাইনের মধ্যে দুটো পদ থাকে, একটা হচ্ছে ক্রিয়াপদ এবং আরেকটা হচ্ছে নামপদ। যখন আমি এখানে একটা লাইনের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে বলছি, এখানে রাজা হর্ষবর্ধন প্রয়োগের তীর্থক্ষেত্রে নিজ ভাণ্ডার থেকে দরিদ্র দিগকে সহস্তে ধন দান করলেন। ক্রিয়াপদ মানে আমরা বুঝতেই পারছি যে কিছু করাকে বোঝায়। এখানে কিছু করা মানে এখানে এই যে দান করলেন কথাটা, এই ক্রিয়াপদের সঙ্গে বাক্যের যে পুরোটা লাইনের যে অন্যান্য পদের যে সম্পর্ক, কিছু একটা যোগসূত্র রয়েছে। কি এই যোগসূত্র? আমরা যখন প্রশ্ন করব তখনই আমরা এটার উত্তরটা পেয়ে যাব। কি কে দান করলেন, জিনিসটা কে দান করলো? দান করলেন রাজা, রাজা হর্ষবর্ধন। কি দান করলেন? ধন দান করলেন। কি দিয়ে দান করলেন? রাজা নিজের হাত দিয়ে, স্বহস্তে মানে নিজের হাত দিয়ে। তাদেরকে দান করলেন দরিদ্র দিগকে। কোথা থেকে দান করলেন? নিজের ভাণ্ডার থেকে মানে নিজের, এবং কোন জায়গায়? সেটা হচ্ছে প্রয়োগের তীর্থক্ষেত্রে। এখন আমরা দেখতে পারলাম এবং বুঝতে পারলাম যে এই দান করলেন অথবা এই ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের এবং নাম পদের একটা যোগসূত্র রয়েছে। এই যে যোগসূত্র, এই সম্পর্কটাকেই বলা হয় কারক। যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের অথবা নাম পদের যে সম্পর্ক, তাকেই বলা হয় কারক। এই কারক, এই বাক্যটা বোঝাতে গিয়ে আমরা যে বুঝতে পারলাম যে প্রতিটা শব্দের যে আমরা উত্তরগুলো পেলাম, এই উত্তরের মধ্যেই এই 6 প্রকারের কারক রয়েছে। কি কি সেই উত্তর? যে দান কে বা কারা দিয়ে কে দান করলো, এবং কে মানে কে বা কারা বলতে আমরা কি বুঝি? একজন পার্সন বা একজন মানুষের কথা বুঝতে পারছি। যে মানুষ মানে কর্তা, যে দান করলো সেই কর্তা। কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে কর্তৃকারক। এবং কি দান করলো, কোন জিনিসটা দান করলো, সেটা দিয়ে আমরা কি বা কাকে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কর্মকারক। এবং কি দিয়ে দান করলেন? রাজা নিজের হাত দিয়ে দান করলেন। কোনো কিছু দিয়ে লেখাকে, যেমন কলম দিয়ে লিখি বা হাত দিয়ে দান করলাম, এই যে দ্বারা দিয়ে বোঝাবে সেটা হচ্ছে করণকারক। এবং সম্প্রদান মানে নিজের থেকে কিছু দান করে দিলাম, যে দানের মধ্যে আমার কোনো প্রত্যাশা থাকবে না। যেমন আমরা যদি ভিক্ষুকে কিছু একটা দান করি, তখন তো আমার কিছু প্রত্যাশা থাকবে না যে আমি ওনার থেকে আরো কিছু পাবো। কিন্তু আমরা যখন ধোপাকে কিছু কাপড় দিতে যাব, কাপড় দিতে ধোয়ার জন্য দেব, তখন তো আমাদের প্রত্যাশা থাকবে যে উনি আমাদেরকে সেই কাপড়টা ধুয়ে আবার ফেরত দিয়ে দেবে। কিন্তু সেই সম্প্রদানের মধ্যে পুরোপুরি দানের ব্যাপারটা থাকছে, সেটা হচ্ছে সম্প্রদান কারক। অপাদান মানে কি হতে বা কোথা থেকে দেব, যে আমার ঝুলি থেকে বা আমার ব্যাগ থেকে, সেটা হচ্ছে অপাদান কারক। অধিকরণ মানে কোন জায়গা, যেমন আমি আজকে এই স্কুলে এসেছি, হ্যাঁ, একটা জায়গা বোঝাতে আমরা বুঝবো যে অধিকরণ কারক। যেমন রাজা হর্ষবর্ধন কোথায় দান করলেন, কোন জায়গাটায়? প্রয়োগের তীর্থক্ষেত্রে। তো এইভাবে আমরা একে একে 6 কারকের ব্যবহার বুঝে নিলাম। এখন কারকের সঙ্গে বিভক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কারক বুঝতে গেলে আমাদের বিভক্তিটাকেও বুঝতে হবে। বিভক্তিটাও ঠিক সেই রকমই 7টা বিভক্তিতে ভাগ আছে। প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তি আমরা বুঝবো কে রে। আচ্ছা, শূন্য বিভক্তি কখন আমরা বুঝবো? যেমন রাম বই পড়ে, রামের নাই, রামকে নাই, এটার মধ্যে একারও নাই আকারও নাই, মানে বুঝবো এটা শূন্য বিভক্তি। যেমন
কারকে প্রথমা বা শূন্য বিভক্তি। এখন রামের নিচে যদি আন্ডারলাইন থাকে তো আমরা বুঝবো যে এখানে রামের কথা বলা হয়েছে, তো রাম এখানে কর্তা, কে বই পড়ে? রাম বই পড়ে। তো রাম এখানে রাম কর্তৃকারকে প্রথমা বা শূন্য বিভক্তি। নেক্সট হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি কখন আমরা বুঝবো? একটা কারক যেমন দেওয়া হলো বা কর্মকারকই দেওয়া হলো বা কর্তৃকারকই দেওয়া হলো, তখন যেমন কে রে, ছেলেটিকে ডাকো। এখানে লাস্টে আমরা কি দেখলাম? এই শব্দটার মধ্যে কে দেওয়া আছে, তো কে এর মধ্যে কি বুঝবো? ডাকার কথা বলা হয়েছে, তো এখানে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। এটা আমাদেরকে প্রথমেই ছাত্রদেরকে বলতে হবে যে এইটা মুখস্থ করে নিতে হবে। না কে রে, যে এখানে কিছু একটা ডাকার কথা, কাজ করার কথা বলা হয়েছে, তাই এটা কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। এটা আমাদেরকে আগে ছাত্রদেরকে বলতে হবে যে এটা মুখস্থ করে নেওয়া। তৃতীয়া বিভক্তি কখন বুঝবো? এটার মধ্যে দ্বারা দিয়ে কিছু বোঝানো হবে, তখনই আমরা বুঝবো যে, আমরা তো আগেই দেখেছি যে করণ কারণকে কি ব্যবহার হয়? দ্বারা দিয়ে। কোনো কিছু দিয়ে বোঝাতে গেলে সেটা দ্বারা দিয়ে হয়। যেমন আকাশ মেঘে ঢাকা, আকাশ কিসের দ্বারা ঢাকা? আকাশ মেঘ দিয়ে ঢাকা। করণ কারকে, তাই এটা তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তির সিম্বল আমরা কিভাবে বুঝবো? দ্বারা দিয়ে যখনই থাকবে তখনই বুঝবো যে এটা তৃতীয়া বিভক্তি। চতুর্থ বিভক্তি কে রে, সম্প্রদান কারকের জন্য। আচ্ছা, আমরা পেলাম যে দ্বিতীয়, এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় বিভক্তিতেও কে রে পেলাম এবং চতুর্থী বিভক্তিতেও কে রে পেলাম। এখন যখন আমরা বাক্যের মধ্যে দেখবো যে কে রে আছে, তখন তো আমরা কনফিউজ হয়ে যাব যে এটা দ্বিতীয় বিভক্তি দেব না চতুর্থী বিভক্তি দেব। কখন আমরা কনফিউশনটা ক্লিয়ার হবে? যখন বাক্যের মধ্যে দেখব যে কোনো সম্প্রদানের ব্যাপার রয়েছে, কোনো কিছু দান করার ব্যাপার রয়েছে, যেমন ভিখারিকে ভিক্ষা দাও, হ্যাঁ, নিজের সত্য ত্যাগ করে, যেটা আগে বললাম, নিজের কোনো কিছু স্বার্থ ত্যাগ করে যখন দেখবো যে একটা দানের ব্যাপার রয়েছে, তখন সেটাকে আমরা কিছু দেখি বুঝে যাব যে সম্প্রদান যেখানে জড়িয়ে আছে সেখানে চতুর্থী বিভক্তি দেব। কিন্তু যেখানে দেখবো যে এখানে সম্প্রদানের ব্যাপার নাই, যেমন ছেলেটিকে ডাকো, এখানে কোনো কিছু দানের ব্যাপার নাই, তখন আমরা দেবো যে এটা দ্বিতীয়া বিভক্তি, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। যেহেতু এখানে সম্প্রদানের ব্যাপার রয়েছে, তাই এখানে সম্প্রদান কারকে চতুর্থী। পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তিকে আমরা কিভাবে বুঝবো? সেখানে হতে থেকে যে ওইটা, এটা কোনো মেনশন করা থাকবে না, কিন্তু আমরা বাক্য দেখি বুঝে নিতে পারবো। ফলটি গাছ থেকে পড়লো, হ্যাঁ, আর কোনো কিছু থেকে না দিয়েও যদি থাকে, যেমন মেঘ থেকে বৃষ্টি হয়, তখন আমরা বুঝে যাব যে এটা হতে থেকে যে মানে সেটা পঞ্চমী বিভক্তি জড়িয়ে আছে। অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি, এটার মধ্যে র বা এর থাকবে। এই ষষ্ঠী বিভক্তি যে কোনো কারকের ক্ষেত্রেই হতে পারে, যেমন মহাশয়ের ঢাকা হয় কোথায়, এখানে মহাশয় হচ্ছে নিজেই কর্তা, তাই এটা কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি। সপ্তমী বিভক্তি, এখানে আমরা জানি যে অধিকরণ কারকের সঙ্গে কি জড়িয়ে আছে? স্থান জড়িয়ে আছে। এই সপ্তমী বিভক্তিতেও স্থান জড়িয়ে থাকে, তাই এটা এ 29 তে। যেমন রাম স্কুলে যায়, আমি আজ অফিসে যাব না, আমি আজ স্কুলে যাব না। এখানে স্থানের কথা যখন জড়িয়ে আছে, যখন দেখবো যে এ মানে এখানে প্রায়ই আমরা দেখবো যে স্কুলে, মাঠে, তখন স্কুলে হচ্ছে অধিকরণ কারক অথবা সপ্তমী বিভক্তি। এই বিভক্তিগুলো বুঝে নেওয়ার পর আমরা আরেকটু দেখছি যে কর্তৃকারকও, এই কর্তাও আবার 3 ধরনের হয়। কি কি? যেমন মুখ্য কর্তা। মুখ্য কর্তা মানে আমি নিজেই কাজ, আমার নিজের কাজ আমি নিজেই করছি। যেমন রাম বল খেলছে, রাম এখানে নিজেই কর্তা, রাম বল খেলছে, রামের সঙ্গে আর কারোর কথা এখানে বলা হচ্ছে না। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রযোজক কর্তা ও প্রযোজ্য। মানে এখানে প্রযোজক হচ্ছে যে নিজেই বস, মানে একজন আরেকজনকে বোঝাচ্ছেন। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে শিক্ষক হচ্ছে মেইন জায়গায় রয়েছে, বসের জায়গায় রয়েছে, মানে শিক্ষক বোঝাচ্ছেন ছাত্রদেরকে, হ্যাঁ। তো এখানে শিক্ষক হচ্ছেন প্রযোজক কর্তা, আর প্রযোজ্য হচ্ছেন যারা বুঝছে, যারা শিক্ষক থেকে এই শিক্ষাটা গ্রহণ করছে, তারাই হচ্ছে প্রযোজ্য। আর ব্যতিহার কর্তা, 3 নম্বরে হচ্ছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা আমরা কি বুঝবো? যে একই কাজ যখন 2 ব্যক্তি একই সঙ্গে একটা কাজ সম্পন্ন করছে, তখন বুঝবো এটা ব্যতিহার কর্তা। যে রাজায় লড়াই, একটা লড়াই চলছে কিন্তু সেটা 2 জন ব্যক্তি করছে, রাজায় লড়াই। আরেকটা হচ্ছে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, হ্যাঁ, যে একই ঘাটে জল খায় কিন্তু বাঘও আছে সেখানে, মহিষও আছে সেখানে, এই দুইটাই কাজ কিন্তু একই জায়গায় হচ্ছে। সেইভাবেই আমরা দেখছি যে অধিকরণ কারকেরও 3টা প্রকার রয়েছে।
রয়েছে। কি সেই প্রকার? একটা হচ্ছে কালাধিকরণ। কাল মানে আমরা কি বুঝি? কালের সঙ্গে আমাদের কি জড়িয়ে আছে? সময়। কাল মানে হচ্ছে সময়, যে কাজের সঙ্গে বা যে বাক্যের সঙ্গে সময় জড়িয়ে আছে। প্রভাতে সূর্য ওঠে। প্রভাত মানে সকাল। সেই সকালে স্কুলের সঙ্গে কি জড়িয়ে আছে? স্থানের নাম। প্রভাতের সঙ্গে কি জড়িয়ে আছে? সময়ের নাম, টাইম। যে টাইম দিয়ে যখন আসবে, সময় দিয়ে যখন আসবে, তখন এটা কালাধিকরণের ক্ষেত্রে চলে পড়ে যাবে। শরতে শাপলা ওঠে, সেই শরৎকালেই শাপলা ওঠে। আধারাধিকরণ যে কারকটা রয়েছে সেখানে স্থান জড়িয়ে আছে, যে বাড়িতে কেউ নেই, সেখানে এই স্থান নিয়ে যখন স্থান রিলেটেড যখন থাকবে তখন সেটা আধারাধিকরণ কারক হয়ে যাবে। নেক্সট হচ্ছে 3 নম্বর ভাবাধিকরণ। যেখানে কোনো একটা বিষয় থাকবে, বিষয় রিলেটেড থাকবে। আমার ওই কারণে আজকে আমার মনটা ভালো নেই, হ্যাঁ, যেমন সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। সূর্যোদয়ের কারণে আমাদের পৃথিবীতে আলো আসে, অন্ধকার দূর হয়। যে আমার আজকে অন্য একটা বিষয়ের জন্য আমার মনটা আজকে খারাপ, বা কান্নায় শোক মন্দীভূত হয়। আমি যদি আমার কোনো একটা বিষয়ে আমার ভিতরে শোক জমে আছে, কিন্তু আমার সেই চাপা কান্নাটা যদি বেরিয়ে আসে, তখন কি হবে? সেই কান্নার কারণে আমার যে ভিতরের শোকটা সেটা কিছু কম হয়ে গেল। সেই কারণ যখন কোনো কিছুতে জড়িয়ে থাকবে আর এখানে একার দেওয়া থাকবে, তখন আমরা বুঝবো সেটার মধ্যে কারণ রিলেটেড আছে, তাই সেটা হচ্ছে ভাবাধিকরণ কারণ। তো এই পুরো গোটা বিষয়টাকে আমি কিছু সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু তুলে ধরার চেষ্টা করব।